শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি, এগুলোর পর্যালোচনা করতে এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে ভার্চুয়ালি একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছে, তার সাথে আপনাদেরকে একটু পরে যুক্ত করে দিব সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। আমার হাতে শুরুতেই যে পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি। শুরুতে একটি ছবি দেখা যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের যে অতিথি বাংলাদেশে যারা এসেছেন তাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছেন। এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং এই দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। ডক্টর ইউনূস অন্তর্বর্তীমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের গ্রাফিতির আর্টবুক উপহার প্রধান উপদেষ্টার, ছবি প্রেস উইং। অর্থনীতি নিরাপত্তায় বড় আশ্বাস, 2.50 বিলিয়ন ঋণ দিয়েছে উন্নয়ন সহযোগীরা এবং এর বাইরে যুক্তরাষ্ট্র আরও $20 কোটি অনুদান দিচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম যে নাজুক পরিস্থিতি থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিশ্বের অনেক দেশ কিন্তু বাংলাদেশকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা দেখছিলাম এই ধারাবাহিকতায় গতকালকে কিন্তু যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিলেন তারাও কিন্তু এডিবি যে সহায়তা দেবে 2.50 বিলিয়ন ঋণ সহায়তা, এর পাশেও কিন্তু আমরা দেখছি যে গতকালকে মার্কিন প্রতিনিধি দল তারা কিন্তু $20 কোটি এই যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের সমস্ত জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, সেই লক্ষ্যে তারা কিন্তু শুরু থেকে বলছিলেন যে আসলে তাদের বাংলাদেশের পাশে থেকে যুক্তরাষ্ট্র কাজ করবেন এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে মার্কিন প্রতিনিধি দল তারা কিন্তু আশ্বাস দিয়েছেন। আমরা এর পাশেই দেখছি এখনও লাপাত্তা 1200 পুলিশ রয়েছেন, কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি। বেশিরভাগই হত্যা মামলার আসামি, কিছু কর্মকর্তা পালিয়েছেন বিদেশে। দর্শক, আমরা দেখছিলাম ক্ষমতা টিকিয়ে থাকতে নিজের মন মতো পুলিশ বাহিনীকে সাজিয়েছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকার। সেই আওয়ামী লীগ সরকারের দলীয়ভাবে যারা আসলে নিয়োগ পেয়েছিলেন এবং একই সাথে দলকে টিকিয়ে রাখবার জন্য আমরা শুনেছিলামও বিভিন্নভাবে, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেগুলো প্রকাশিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাইরাল এখনও পর্যন্ত কিছু বক্তব্য কিন্তু রয়েছে যে আসলে পুলিশ প্রশাসনই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল, এমন কথা কিন্তু আমরা শুনছিলাম, গুঞ্জনও রয়েছে এমন। সেই পুলিশ প্রশাসনের আমরা দেখছিলাম যখন থানাগুলোতে হামলা করা হয়, বিক্ষুব্ধ জনতা বা যারাই হামলা করেছিল সেসব হামলার ঘটনার পরে কিন্তু আমরা দেখেছিলাম যে এই যে পুলিশগুলো কিন্তু থানা থেকে সরে গিয়েছিলেন, ফলে এখনও পর্যন্ত কিন্তু 1200 পুলিশ এখানে যুক্ত হয়নি। আমরা দেখছি আসাদুজ্জামান নূর গ্রেফতার, সাবেক সংস্কৃতি মন্ত্রী। 2 সপ্তাহ পর পুরোদমে উৎপাদনে পোশাক শিল্প, এখনও 20 কারখানা বন্ধ। আমরা দেখছিলাম যে পোশাক কারখানার যে একটি গোমর পরিস্থিতি চলছিল সেটা কিন্তু এখন স্বাভাবিক হচ্ছে। 219টি কারখানা বন্ধ হয়ে গেছিল, এখন কিন্তু মাত্র 20টি কারখানা বন্ধ রয়েছে, আর বাকি সব কারখানা কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। 5 ফ্ল্যাটের পরও 10 কাটার প্লট। ফখরুলের দাবি, জুলাই আগস্টে গণহত্যায় বিএনপির 422 জন নিহত। আদালতের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সংসদ থেকে খোয়া গেছে 90 লাখ টাকা। নতুন বাংলাদেশের নতুন দল অপরিহার্য, টিআইবির সভায় বক্তারা। দেশ রূপান্তর সংবাদ জানাচ্ছিলাম দর্শক আপনাদের রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন সেই একই ছবি আমরা দেখছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাৎ। সংস্কারে সরাসরি থাকবে যুক্তরাষ্ট্র, দুর্নীতির সাগরে ছিলাম, রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার, অর্থ পাচারের অর্থ ফেরাতে সহায়তা দিন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াকে পৃষ্ঠপোষকতা করব মার্কিন দূতাবাস। $200 মিলিয়ন দিচ্ছে ইউএসএইড। পাসপোর্ট অফিসের দালালের সহকারী থেকে সম্পদের পাহাড়, তাজুলের সহকারী 600 কোটি টাকার মালিক, কুমিল্লায় কামালের বাড়ি। আমরা দেখছিলাম যে কুমিল্লায় পাসপোর্ট অফিসের দালালের সহকারী, আসলে যারা দালাল এবং যারা কর্মকর্তা তাদের আসলে কী পরিমাণ সম্পত্তি রয়েছে সেটি আসলে আমরা দেখছিলাম যে এবার কিন্তু সম্পত্তির হিসাব দিতে বলা হয়েছে, তখন আসলে বোঝা যাবে যে সরকারি কর্মকর্তারা কী পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। ওরা ছিল ছায়ামন্ত্রী, সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএসও এক ভাতিজা, প্লট ফ্ল্যাট ব্যবসা প্রতিষ্ঠান সহ বিপুল সম্পদের মালিক। বদলির টেন্ডার বাণিজ্য ঠিকাদার থেকে কমিশন অনিয়ম দুর্নীতির হোতা জাহিদ হোসেন। এর নিচের দিকে আমরা দেখছি দেশ ঠিক পথে যাচ্ছে মনে করে 71% মানুষ। আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার। গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু, সন্তানকে ফিরে পাওয়ার আশায় কমিশনে বৃদ্ধ অনেকেই আসছেন তথ্য দিতে। সংসদ 150 জন তরুণ এমপি দেখতে চাই নূর। সংবাদ সম্মেলন মিডিয়া ফখরুল ইসলাম, জুলাই আগস্টে গণহত্যায় বিএনপির 422 জন নিহত। নয়াপল্টনে কাল বিএনপির
সমাবেশ। দর্শক, আমরা দেখছিলাম যে এর আগেও কিন্তু বিএনপির সমাবেশ করবার কথা হচ্ছিল, কিন্তু সারা দেশে আমরা দেখছিলাম যে আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তারা কিন্তু সেসব টাকা কিন্তু সেসব জায়গায় দিয়ে দিতে বলেছিল এবং আগামী মঙ্গলবার কিন্তু সেই সমাবেশ আবার তাদের পুনরায় অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, আজ উৎসবের রোশনাই ঘেরা 12ই রবিউল আউয়াল। দেশ পুনর্গঠনের সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। $20 কোটি বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আশুলিয়ায় বন্ধ কারখানার সংখ্যা 20টিতে নেমেছে, অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এরপর নিচের দিকে আমরা দেখছি নির্বাচনী ব্যবস্থায় আস্থা তৈরির প্রচেষ্টা থাকবে, একান্ত সাক্ষাৎকারে ডক্টর বদিউল আলম মজুমদার। সংস্কার কাজে সহায়তা আগ্রহী যুক্তরাষ্ট্র, আলোচনা চলবে পররাষ্ট্র সচিব। নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে টানা বর্ষণ, কমতে পারে কাল। জল ও যানজটে বিভাগে রাজধানীবাসী। গণ অভ্যুত্থানে নিহত 422 জনে বিএনপির, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। আমরা দেখছিলাম যে কোটা সংস্কারের আন্দোলন যেটি গড়ে উঠেছিল সেখানে যে নিহতের ঘটনা আমরা দেখছিলাম, প্রায় 700 কাছাকাছি মানুষ কিন্তু মারা গিয়েছে। আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখেছি। এর মধ্যে গতকাল কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবের দায়িত্বে যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছেন এর মধ্যে 422 জনই বিএনপি কর্মী ছিলেন। রয়েছে যুগান্তর, দিনভর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পুনর্গঠনমূলক সংস্কার, পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। $200 মিলিয়ন নতুন সহায়তা চুক্তি, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস। মার্কিন প্রতিনিধি দলকে গভর্নর, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাত সংস্কার সম্ভব নয়। বস্তায় বস্তায় ঘুষের টাকা বিদেশ পাচার, বাবা ছেলের সিন্ডিকেটে চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসাদুজ্জামান খান, সাফি মুদাসসির খান। টঙ্গীতে চালু হয়েছে 95 ভাগ কারখানা। জুলাই আগস্টে গণহত্যায় বিএনপির 422 জন নিহত। নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষ ভোট দিতে 2 মাসের বেশি সময় লাগার কথা নয়। ফ্যাসিবাদের দোসরদের ইঙ্গিতে শিল্পাঞ্চলগুলোতে চলমান অস্থিরতা। তারল্য সংকট মোকাবেলায় ব্যাংকে বহুমুখী পদক্ষেপ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও 5 অভিযোগ। গ্রাহকদের নিয়মিত চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না ব্যাংক। ঢাকায় দিনভর বর্ষণ, বৃষ্টি, জলজট আর যানজটে চরম জনদুর্ভোগ। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে এমনিতেই কিন্তু কয়েকদিন ধরেই যানজটের যে পরিস্থিতি এতে কিন্তু নাকাল হয়েছেন রাজধানীবাসী। গতকালকে যেটি পরিচিত হয়েছে যে টানা বর্ষণের কারণে সারাদিনই কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং এর ফলে কিন্তু সারা রাজধানীর অনেক রাস্তায় তলিয়ে গিয়েছিল, ফলে একটি ভোগান্তি তৈরি হয়েছে এবং যানজট কিন্তু আরও বেশি দীর্ঘ হয়েছে। রয়েছে কালের কণ্ঠ, সংস্কারে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা আর অর্থনৈতিক সহায়তার আশ্বাস। বিদেশি অর্থ পাচারে আওয়ামী লীগের অর্ধশত মন্ত্রী, এমপি, দুদকের প্রাথমিক অনুসন্ধানের তথ্য। নরেন্দ্র মোদী, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঝাড়খণ্ডের জন্য বড় হুমকি। মূল্য শুল্ক আইনে সরকারি বেসরকারি একই ট্যারিফার দাবি। ভোলায় আরও 6.5 লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান। গভর্নরের সাহসী পদক্ষেপ, নতুন দিশা ব্যাংক খাতে। 11 ব্যাংকের পর্ষদ পুনর্গঠন, একক গোষ্ঠী নিয়ন্ত্রণমুক্ত ব্যাংক খাত। 30,000 কোটি টাকা ব্যাংকে ফেরত, ব্যাংকিং টাস্ক ফোর্স গঠন। বাংলাদেশকে 2.5 বিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ও এডিবি। কারখানায় ফিরেছেন শ্রমিকরা। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, ছাত্র জনতার আন্দোলনে বিএনপির 422 জন নিহত। জনকণ্ঠে যেটি সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কিন্তু সেই মিলাদুন্নবী 570 সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করে সর্বশ্রেষ্ঠ মানব যাকে বলা হয়, আসলে বিভিন্ন ধর্মের গোত্রের মানুষেরাও কিন্তু তাকেই আসলে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে মনে করেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ হয়েছিল। আমরা জানি যে H.M. হার্ট নামে একজন লেখক ছিলেন যিনি যার বইয়ের মধ্যে 100 মানুষের জীবনী কিন্তু লিখেছিলেন। এর মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিন্তু প্রথমে উনি এনেছিলেন। উনি বলেছিলেন তার এই বক্তব্যের মধ্যে যে আসলে যে আমি জীবনের যারা শ্রেষ্ঠ মানুষ তাদের জীবনী পড়েছিলাম, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী সেটি আসলে আমাকে মুগ্ধ করেছে। একজন খ্রিস্টান হয়ে তার এই লেখা আসলে বোঝাই যাচ্ছে যে আসলে তার জীবনী কেমন ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে একজন অতিথি ভার্চুয়ালি যিনি যুক্ত আছেন, একিউম সফিউল্লাহ আরিফ, ইসলামিক স্কলার ও প্রধান ইসলামিক ব্যাংকিং ডিভিশন এনসিসি ব্যাংক পিএলসি। জনাব সফিউল্লাহ আরিফ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমরা বলছিলাম যেমন আজকে কিন্তু সারা দেশে, শুধু আমাদের দেশেই নয় পুরো পৃথিবীতেই আসলে এই দিনটি পালন করা হচ্ছে। মুসলিম ধর্মাবলম্বী যেসব মানুষ রয়েছে 12ই রবিউল আউয়াল। তো আসলে দিনটি মুসলমানদের কাছে কি পরিমাণ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব বলে মনে হয় আপনার কাছে?
জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই দিনটির তাৎপর্য কেবলমাত্র মুসলিম জীবনে নয়, তামাম বিশ্বে যত মানুষ আছে, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে দিনটির তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবের সেই ঘোর অমানিসা বলি বা আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, অন্ধকারাচ্ছন্ন যুগ বলি, যখন মানুষের মর্যাদা ছিল না, সম্মান ছিল না, খুন খারাপি এমন কোন অপরাধ নেই যখন সেগুলো প্রকাশ্যে চলতো না, এবং যুদ্ধ বিগ্রহ বছরের পর বছর ধরে লেগে থাকতো। তখন পৃথিবীর সেন্টার মক্কা হচ্ছে পৃথিবীর সেন্টার। এই সেন্টারে আল্লাহ তাআলা কি করলেন? তার আহ, দূত, ওনারা হচ্ছেন, আমরা ওনাদেরকে বলি ভাইসজারেন অথবা মেসেঞ্জার, আল্লাহ তাআলার মেসেঞ্জার কে আল্লাহ তাআলা পাঠালেন। এই মেসেঞ্জার পাঠানোর যে ধারাবাহিকতা, এটা কিন্তু রাসূলকে দিয়ে শেষ হয়ে গিয়েছে। এরপরে আর কোনো মেসেঞ্জার আসবেন না এবং কোনো সম্ভাবনাই নেই। এটি হচ্ছে মুসলমানদের ঈমান বা আকীদা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীতে কারো মতে 1,24,000, কারো মতে 2,24,000, আমরা এতটুকু বলি যে অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন মানুষকে আল্লাহ রাস্তার দিকে ডাকার জন্য। এই সর্বশেষ প্রক্রিয়ায় ছিলেন সর্বশেষ রসূল, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি 40 বছরের নবুয়ত পান এবং 63 বছর পর্যন্ত তিনি পৃথিবীতে থেকেছেন। মক্কা এবং মদিনা মিলে তার জীবনটা তিনি কাটিয়েছেন, এবং তার উপর যে অবতীর্ণ আল কোরআনুল করিম, যেটা স্টিল মানব জাতির জন্য একমাত্র হেদায়েতের রাস্তা, একমাত্র আপনার সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আল্লাহ তাআলা তার উপর নাজিল করেছেন, আর তিনি আমাদের কাছে এটি বর্ণনা করেছেন বা আমাদেরকে দিয়েছেন। এছাড়া এই আল কোরআনুল কারীমের ব্যাখ্যায় তিনি অসংখ্য বর্ণনা দিয়েছেন, যেগুলোকে আমরা কি বলি? হাদিস বলি। তো কোরআন মানা যেমন ফরজ, আল্লাহ রাসূলের যে হাদিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মানতে হবে, এছাড়া কোনো গত্যন্তর নেই। কোরআনের ব্যাখ্যা কোরআন, এবং কোরআনের ব্যাখ্যা আবার হাদিস। যার উপর আল কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করলেন, তিনি আল কোরআনের যে ব্যাখ্যাটা দিলেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা, সর্বোত্তম ব্যাখ্যা এবং একমাত্র ব্যাখ্যা। সুতরাং এই যে মহান লোক পৃথিবীতে আসলেন, আমরা তার জীবন ইতিহাস জানি। তিনি জন্মগ্রহণ করছেন 570 আপনার খ্রিস্টাব্দে। কিন্তু যে বিষয়টি এখানে পরিধানযোগ্য, এবার দেখেন, উনি যে সোমবারে জন্মগ্রহণ করছেন এই বিষয়ে কিন্তু কারো কোনো দ্বিধা নেই, সবাই একমত। এবং আজকে আমরা যে 12ই রবিউল আউয়ালের কথা বলি, আজকে কিন্তু সেই দিনটা সোমবার। কিন্তু আল্লাহ রাসূল 12 তারিখ জন্মগ্রহণ করছেন না 9 তারিখ অথবা অন্য কোনো তারিখ, এ বিষয়ে কিন্তু একাধিক আমরা মতামত পাই। এক্স্যাক্টলি সোমবারের ব্যাপারে যেমন সবাই একমত, ঠিক তেমনি কিন্তু আমরা তারিখের ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন এমনটি কিন্তু নাই ইতিহাসে। আমরা ইতিহাসের যে সর্বশ্রেষ্ঠ কিতাবগুলো, তারিখ ইবনে শাম, তাবারি, এই ইতিহাসগুলো যদি আমরা, ইতিহাস বইগুলো যদি আমরা পড়ি, আমরা তাই পাই। কিন্তু সোমবারের ব্যাপারে সবাই একমত। তো এবার আলহামদুলিল্লাহ যে আমরা সেই সোমবারটা পেয়েছি। বিষয়টা হলো যে আমরা রাসূলের মিলাদুন নবী বলি বা অনেকে সিরাতুন নবী বলেন, আমরা কিভাবে এটা উদযাপন করব? আপনি দেখেন, ইসলামে জন্মদিন পালন করা কিন্তু নিষেধ, একদম নিষেধ। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, জন্মদিন পালন করা যাবে না। আমরা জন্মদিনের নামে যে কেক কাটি অথবা আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, যে একই সাথে আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে অনেক জায়গায় পাওয়া যায়, সেটি হচ্ছে যে অনেকেই বলছেন যে একই দিনে তিনি মৃত্যুবরণও করেছেন। তো সেই ক্ষেত্রে যদি জন্মদিন পালন করা হয়, তাহলে তার মৃত্যু যদি একই দিনে হয়, তাহলে সেটাকে খাটো করে দেওয়া হয়। আপনি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমি আপনাকে আমার হৃদয় থেকে কনগ্রাচুলেশন জানাই যে এই যে তথ্যটা আপনি তুলে ধরলেন।
যে আমরা যদি আজকে জন্মদিন পালন করি তাহলে তো আজকে আমাদের আবার মৃত্যু, তার যে মৃত্যুর দিন অথবা তার এই দিবসটাতে তিনি মৃত্যু বরণও করেছেন। তো আমাদের তো একবেলা হাসা উচিত বা একবেলা আনন্দ করা উচিত, আরেকবেলা কাঁদা উচিত, আমরা কিন্তু তা করি না। এই জন্য ইসলামে আমরা যে মৃত্যুর বিষয়গুলো বলি, ইসলামে 3 দিন শোক পালনের কথা বলা আছে। আর একজন স্ত্রী তার স্বামীর শোক দিবস পালন করবেন অনেক দিন, সেটা 4 মাস 10 দিন, অথবা তিনি যদি প্রেগনেন্ট থাকেন তাহলে আপনার বাচ্চা হওয়া পর্যন্ত উনি শোক দিবস পালন করবেন। এগুলো হচ্ছে ইসলামের বিধান। ইসলামের প্রত্যেকটা বিধান কিন্তু আপনি দেখবেন প্রায়োগিক, এখানে কোনো উন্মাদনাও নাই অথবা অতি আপনার আবেগ বা এই ধরনের কিছু নাই। ইসলাম অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং প্র্যাগম্যাটিক একটা, এটা তো ধর্ম না, এটা হচ্ছে একটা জীবন বিধান। ইসলাম হচ্ছে একটা কোড অফ লাইফ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একটা জীবন বিধান। তো আমরা যে কাজটা করতে পারি, আজকের দিনে রসুল কেন আসলেন, বিশ্ব মানবতাকে কি উপহার দিলেন, উনি যে শান্তির পতাকা পথ পথ করে উড়ালেন সেই মক্কা মদিনা হেজাজ হয়ে সমগ্র জাজিরাতুল আরবে, এবং তার সাথীরা বিশ্বের অন্য জায়গায় তারা পথ পথ করে ইসলামের পতাকা, ইসলামের যে শান্তির সুবাতাস তারা ছড়িয়ে দিলেন, এটা কিন্তু এটা কম না। তৎকালীন যুগ থেকে শুরু করে আপনি দেখেন যে ইসলাম আজও সগৌরবে মহান মানে পথে সে তাকে নিয়োজিত করেছে। এবং আল কোরআনুল কারীম হচ্ছে একটা সংবিধান। এখানে মানুষ এর ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, প্রত্যেকটা নিখুঁতভাবে আপনার ফ্ললেস অবস্থায় সেখানে বর্ণনা করা আছে। এই জন্য আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে বললেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকে এই বিধানকে পরিপূর্ণ করে দিলাম। এটা হচ্ছে একটা কমপ্লিট, একটা মোকাম্মল নিজামে হায়াত। সুতরাং এবং এই কোরআনের ব্যাপারে অনেক চ্যালেঞ্জ দেওয়া আছে, আপনি এগুলো জানেন, আমরা জানি, সবাই জানে যে এই কোরআনের চ্যালেঞ্জকে মোকাবেলা করার ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের হয়নি। এবং এটা আল্লাহ তাআলা কোরআনের চ্যালেঞ্জ দিয়েও বলছেন যে যদি তোমরা চাও চেষ্টা করো, অথবা এটাও বলছেন যে তোমরা তোমাদের সাহায্যকারীকে ডাকো, পারলে একটা কোরআন, পারলে একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা কিন্তু আমরা করতে পারিনি। এই জন্য কোরআনের যে নান্দনিক উপস্থাপনা, কোরআনের যে আপনার চমৎকার যে আয়োজন মানুষের জীবনকে ঘিরে, ইসলাম শুধু মানুষের জীবনকে ঘিরে কাজ করে না, ইসলাম কাজ করে আল্লাহর সৃষ্টিকে ঘিরে। এই জন্য ইসলামে মানবাধিকারের কথা শুধু না, ইসলাম প্রাণের অধিকারী বিশ্বাসী। আজকে সারা বিশ্ব মানুষের অধিকার নিয়ে কাজ করতেছে। ইসলামে যেমন একে অপরকে হত্যা করা হারাম ঘোষণা করা হয়েছে, আপনি বিনা কারণে কোনো কুকুরকে হত্যা করবেন সেটাও কিন্তু হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং এতটা সুন্দর ইসলাম তিনি আমাদের জন্য নিয়ে আসলেন। এবং আপনি দেখেন যে আরববাসী ছিল অসভ্য এবং বর্বর, যাদের যুগকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়েছে, সেই মানুষদেরকে তিনি তার আদর্শ দ্বারা সোনার কষ্টি পাথরে যাচাই বাছাই করে একদল শ্রেষ্ঠ মানুষে তিনি রূপান্তর করলেন, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লো এবং যেখানেই গেল সেখানে আমরা শান্তির কথা বলি, প্রগতির কথা বলি। এই আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত, শেষ করতে হবে। জি জি, এই মুসলমানরাই কিন্তু এই কোরআনকে যতদিন প্রকৃতভাবে আঁকড়ে ধরে থেকেছিল ততদিন তারা বিশ্বকে তারা শাসন করেছে, এবং মুসলমানদের শাসনটাই বিশ্ববাসী চায় যদি তারা বুঝতে পারে। আজকে আমরা মুসলমানরা আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি। অনেকে আমরা আজকের এই দিনে ইয়া নবী সালাম আলাইকে অথবা মিলাদ এটা সেটা নিয়ে কতভাবে নিজকে ব্যস্ত রাখার চেষ্টা করব, মিছিল করব, শোভাযাত্রা করব, কিন্তু রসুলের প্রকৃত আদর্শ অনুসরণ করার কথা আমরা যখন বলি তখন আমরা কিন্তু পিছু হটে যাই। এটা কিন্তু এক ধরনের কপটচারিতার লক্ষণ। আমরা যদি আজকের দিনকে সম্মান করতে চাই, রসুল যা আনলেন যা দিলেন সেটাকে মানতে হবে, ফলো করতে হবে, মনের ঐকান্তিক একটা আগ্রহ থাকতে হবে, এটা প্রচার করতে হবে, তবেই আমরা তাকে সম্মান দেখাতে পারবো, তার প্রতি প্রকৃত ভালোবাসা আমরা দেখাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব একেএম মুস্তাফিউল্লাহ আরিফ, আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা হচ্ছিল আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী নিয়ে, এবং একই সাথে আমরা দেখছিলাম যে
যেই ধর্ম আসলে এখন কিন্তু সেই ধর্মকে আমরা দেখছি যে আসলে মুসলমানদের অনেক মত হয়েছে, অনেক পথ হয়েছে, সেই মত আর পথের জায়গা থেকে কোরআন আর হাদিসের উপর মানুষ নির্ভর করে চলবে, এমনটাই প্রত্যাশা আমাদের। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আয়োজনে। দৈনিক জনকণ্ঠ রয়েছে, জনকণ্ঠ সংবাদ শিরোনাম জানাচ্ছি, দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সহায়তার আশ্বাস, সংস্কার বাস্তবায়নে মার্কিন সহায়তা চান ডক্টর ইউনূস, নতুন ঋণ প্রয়োজনীয়তা যাচাই IMF প্রতিনিধি দল আসছে, বাংলাদেশকে $20 কোটি অনুদান দেবে USAID। গার্মেন্টস শিল্পাঞ্চল গাজীপুর আশুলিয়া শান্ত, আন্দোলনে বিএনপির 422 নেতাকর্মী নিহত, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। রয়েছে সময়ের আলো, সমুদ্র তলদেশ দিয়ে জ্বালানি তেল পরিবহন বন্ধ, 1000 কোটি টাকার প্রকল্পের সুফল নেই, সংস্কারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে পরামর্শ, সংবাদ সম্মেলনে ফখরুল। জুড়ে আন্দোলনে বিএনপির 422 নেতাকর্মী শহীদ। দেশ জুড়ে টানা বর্ষণ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু। ভারতের বিপক্ষে 2টি টেস্ট ও 3টি টি20 ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। দর্শক, আমরা দেখছিলাম যে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে একেবারে ফুরফুরে অবস্থায় কিন্তু রয়েছে বাংলাদেশ। আমরা দেখছি সেই মেজাজ নিয়েই কিন্তু ভারতের মাটিতে তারা পা রাখবেন। দর্শক, আমাদের হাতে বেশ কিছু পত্রিকা ছিল, যেহেতু সময় কম সেই কারণে আমাদের শেষ করতে হচ্ছে। প্রায় সবগুলো পত্রিকা একই রকমের সংবাদই ছিল আজকে। আমরা যেটি উল্লেখযোগ্য দেখলাম সেটি হলো যে মার্কিন প্রতিনিধি দল আসছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, সেই বৈঠকে দেশকে সহযোগিতা করার যে আশ্বাস দিয়েছেন, আমরা নিশ্চয়ই আশা করব যে তাদের এই আশ্বাস সবসময় অব্যাহত থাকবে দেশকে পুনর্গঠন করা পর্যন্ত। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকালকে দেখা হবে একই জায়গায়, একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।